আজকে 31শে ডিসেম্বর 2025 বছরের শেষ দিন, তাই আজকে আমি চললাম মায়াপুরের মন্দির দর্শনের জন্য। হাওড়া থেকে মায়াপুর যাওয়ার জন্য ডিরেক্ট ট্রেন রয়েছে হাওড়া থেকে 4টে থেকে 5টা। তাই জন্য আমরা সকালবেলা উত্তরপাড়া থেকে সকাল 8:18 ট্রেন ধরে রওনা হলাম মায়াপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেন কম থাকলেও কিন্তু ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার অনেক ট্রেন পাওয়া যায়, সেই ট্রেনে করেই পৌঁছে যাওয়া যাবে মায়াপুরে। সকাল 10:30টার সময় আমাদের ট্রেন পৌঁছে গেল নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনে নেমেও আপনারা নবদ্বীপ ঘুরে দেখতে পারেন, আবার বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেও আপনারা নবদ্বীপ ধাম ঘুরে দেখতে পারেন। নবদ্বীপ ধামের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে আমরা নামলাম। আজকে 31শে ডিসেম্বর, তাই অন্য দিনের তুলনায় আজকে ভিড় অনেকটাই বেশি। এই স্টেশনের বাইরে থেকে কিন্তু মায়াপুর যাওয়ার জন্য যে ফেরিঘাট, নবদ্বীপের ফেরিঘাট, সেইখান অব্দি টোটো পাওয়া যায়, আবার পুরো নবদ্বীপ ঘুরে দেখার জন্য টোটো পাওয়া যায়। স্টেশনের বাইরে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে কিন্তু একদম লঞ্চঘাট পর্যন্ত টোটো নেবে 20 টাকা করে। আর আমরা লঞ্চঘাট অব্দি টোটো করে যাব না, আমরা এখানে নবদ্বীপটা পুরো ঘুরে দেখব। পুরো নবদ্বীপ ঘুরে দেখার জন্য আমরা যে টোটো রিজার্ভ করেছি, সেই টোটো 6টা স্পট দেখাবে। আমাদের থেকে চেয়েছিল 600 টাকা করে, কিন্তু আমরা ওটা দরদাম করে 500 টাকা করেছি। এবার ওই রকম 6টা স্পট 600 টাকা আর 8টা স্পট 800 টাকা, এইরকম রেট। একটু দরদাম করে দেবেন, তাহলে একটু কম হয়ে যাবে। এবার আমরা প্রথম স্পট চলে এসেছি, যেটা হলো বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান, আর এইটা হলো মহাপ্রভুর শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সনাতন মিশ্রের কন্যা ও চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। এইখানে চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর একটা মূর্তি আছে। এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান গোবিন্দবাড়ি। গোবিন্দবাড়ির পাশেই রয়েছে বলদেব জিউর মন্দির। এরপর আমরা পৌঁছে গেলাম গোবিন্দবাড়ি। গোবিন্দবাড়ি দেখা হয়ে যাওয়ার পর গোবিন্দবাড়ির একদম পাশেই 2 মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যাবে বলদেব জিউর মন্দির। এরপর আমরা এখান থেকে টোটো করে যাচ্ছি রামকৃষ্ণ মিশন দেখার জন্য। এটা হলো নবদ্বীপের বিসর্জন ঘাট। এইখানে কিন্তু রাসের সময় সব প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। এরপর আমরা পৌঁছলাম নবদ্বীপের রামকৃষ্ণ মিশনে। যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই জন্য রামকৃষ্ণ মিশন বন্ধ হয়ে গেছে, তাই আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে জাস্ট দেখলাম। এটা হলো জগন্নাথ মিশ্রের বাড়ি বা মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। এইখানে একটা বাগান মতো আছে, প্রিয়াকুঞ্জ। আর এই পুরো চত্বরটায় কিন্তু প্রচুর হনুমান, তাই সাবধানে ক্যামেরা, জিনিসপত্র, খাবার দাবার। সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এইটা হলো নিম গাছ। আর এই নিম গাছের নিচেই একটা হচ্ছে ছোট কুঠির মতো। এইখানেই সচিমাতা কোলে নিয়ে বসে আছেন ছোট্ট নিমাইকে। এই জায়গাটা চারিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে, অনেক রকমের মূর্তি স্থাপন করা আছে। আর এইখানে কিন্তু মহাপ্রসাদও পাওয়া যায়। এটাই সেই প্রাচীন মায়াপুর, যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন। এইখানে রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমন। এরপর আমরা পৌঁছে গেলাম নরহরি ধাম। এইখানেই রয়েছে ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এইখানে এন্ট্রি করার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হয়, তারপর প্রবেশ করতে পারবেন। এরপর আমরা প্রবেশ করলাম এখানে। এরপর আমরা এই সামনের গুহাটা দিয়ে প্রবেশ করব। আর দূরে দেখা যাচ্ছে ওটা হলো চৈতন্য মহাপ্রভুর মূর্তি, সব থেকে বড়।
আশেপাশে পরিবেশ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিক। আর সামনে রয়েছে 60 ফুটের চৈতন্য মহাপ্রভু মূর্তি। এটা কিন্তু সবচেয়ে বড় মূর্তি চৈতন্য মহাপ্রভুর। আর এইখানে আশেপাশে চৈতন্যদেবের বিভিন্ন জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে হয়েছে নাম সংকীর্তনের চিত্র, এখানে রয়েছে নিমাইয়ের ছোটবেলা আর চৈতন্যদেবের জীবন কাহিনী। ঝাড়খণ্ডের জঙ্গলে শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে দেখানো হয়েছে। পঞ্চতত্ত্ব মনে হচ্ছে বনভোজন লীলা। এর ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, আপনার মিউজিয়ামটাও দেখে নিতে পারেন এখানেই। এইখানে নৃসিংহ লীলা, ত্রেতা যুগ, দাপর যুগ বিভিন্ন রকমের চিত্র তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের। আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর কৃষ্ণের অষ্টসখী। আর এইখানে রয়েছে লাড্ডু গোপাল। এরপর আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান হচ্ছে রাধারানী পুষ্প উদ্যান। এইখানে একটা বাগান টাইপের আর একটা কুণ্ড মতো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে। আর এটা হলো রামশিলা। রামশিলা জলে ডুবে নেই, হাফ জলে ভেসে আছে আর হাফ ডুবে রয়েছে। রামশিলা জলে ডুবে, রামশিলা যে জলে ভাসে ডোবে না, সেটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে রামশিলা, সত্যিকারের রামশিলা। এরপর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামের আরেকটা দ্রষ্টব্য স্থান সোনার গৌরাঙ্গ দেখার জন্য। এইখানে এই সোনার গৌরাঙ্গ মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট রয়েছে। আর এইটা হলো সোনার গৌরাঙ্গ। আর এটা হলো মন্দিরের ভেতরটা পুরোটা। এরপর আমরা চলে এসেছি আমাদের শেষ দ্রষ্টব্য স্থান আজকের নবদ্বীপ ধামে, সেটা হলো সমাজবাড়ি। এই মন্দিরটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে আর অনেকটা বড় মন্দির। এইখানে কিন্তু মেনলি দীক্ষা নেওয়ার জন্য এই মন্দিরটা, এর নাম হচ্ছে সমাজবাড়ি। এই মন্দিরের ভেতরে দর্শনীয় কি কি আছে সেটা এখানে লেখা আছে। গৌর হরিদাস বাবাজি মহারাজের সমাধি রয়েছে এখানে। বাইরে থেকে পুরো মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে, অনেকটা বড় মন্দির। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বেজে গেছে, তাই আমরা দেরি করব না, আমরা এরপর চলে যাব সোজা মায়াপুরে। এখান থেকে সব দেখা হয়ে যাওয়ার পর টোটো আমাদের ছেড়ে দিল নবদ্বীপের লঞ্চ ঘাটে। এইখানে মায়াপুর যাওয়ার জন্য 2 রকমের অপশন আছে, একটা হলো নৌকা আর একটা হলো লঞ্চ। নৌকা করে গেলে 5 টাকা করে টিকিট আর লঞ্চে গেলে 10 টাকা করে টিকিট। নবদ্বীপ থেকে মায়াপুর আমরা লঞ্চেই যাব, তাই আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এইটা হলো নৌকা, এই নৌকা করে মায়াপুর যাওয়া যায়। নৌকা করেও মায়াপুর যাওয়া যায়, নৌকার ভাড়া হলো 5 টাকা করে। এইখানে রয়েছে এইরকম নৌকা আর সামনে দেখা যাচ্ছে যে লঞ্চটা, ওই রকম লঞ্চ। আমরা নৌকা করে যাব না, আমরা লঞ্চে করেই যাব। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের যে নতুন ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে, ওই ইস্কন মন্দিরটা। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে মন্দির, মায়াপুরের ইস্কন মন্দির।
নৌকাটা ছেড়ে দিল মায়াপুরের উদ্দেশ্যে। এখনো আমাদের লঞ্চ আসেনি, তাই জন্য একটু ওয়েট করতে হবে। আর আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু 31 ডিসেম্বর, ওই জন্য লঞ্চেও প্রচণ্ড ভিড় আছে। এরপর আমরা উঠে পড়লাম লঞ্চে, আর লঞ্চে ওঠার 5 মিনিটের মধ্যে ছেড়ে দিল আমাদের লঞ্চ। এবার গন্তব্য আমাদের মায়াপুর। মায়াপুরের চন্দ্রোদয় মন্দির হলো ইসকনের সদর দপ্তর। ভগবান চৈতন্য মহাপ্রভু হলেন সেই চন্দ্র যিনি 500 বছরেরও বেশি সময় আগে মায়াপুরের ভূমিতে উদিত হয়েছিলেন, এবং যার করুণা এবং ক্ষমতায়নের ফলে এই বিস্ময়কর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এখন সমগ্র বিশ্বে তার আভা ছড়িয়ে দিয়েছে। তাই তার প্রধান সেনাপতি, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার কার্যকলাপের সদর দপ্তরের নামকরণ করেছিলেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আমরা এখন যে নদীটা দিয়ে যাচ্ছি এটা হলো ভাগীরথী নদী বা হুগলি নদী। আর আমরা ডান দিকে যে নদীতে প্রবেশ করব ওটা হচ্ছে জলঙ্গি নদী। ওই জলটা স্বচ্ছ আর হুগলি নদীর জলটা ঘোলা, তাই জন্য এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটি নদীর মিলনটা। আর এইখানটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই জলঙ্গি নদীর জল এতটাই স্বচ্ছ যে জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত যোগপীঠেই 1486 খ্রিস্টাব্দে শচীনন্দন গৌরহরি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমাদের লঞ্চ পৌঁছে গেল মায়াপুরের জেটি ঘাটে। নবদ্বীপ থেকে মায়াপুরের আসতে সময় লাগলো 15 মিনিট। মায়াপুরের লঞ্চঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত কিন্তু 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। আর এইখানে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আর মন্দির রয়েছে। আর মায়াপুরের লঞ্চঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত টোটো যায় 10 টাকা করে ভাড়া। আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন, আবার লঞ্চঘাট থেকে একদম মন্দির পর্যন্ত হেঁটেও যেতে পারেন। এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে আর প্রচুর খাবার দোকান আর থাকার হোটেলও রয়েছে। একদম সামনেই দেখতে পাচ্ছি মায়াপুরের সেই নতুন পৃথিবীর সব থেকে বৃহৎ ইসকন মন্দির হলো এটা। এটা এখনো তৈরি হয়নি, এটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে এখানে। এরপর আমরা দুপুরবেলা খেয়ে নিলাম একটা রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি, আর এইখানে একটা চিকেন ভাত। এইখানে আমাদের চিকেন বিরিয়ানি নিল 150 টাকা করে, আর চিকেন ভাতও নিল 150 টাকা, আর ডিম ভাত নিয়েছিল আমাদের 90 টাকা করে। খাবারের কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। এরপর আমরা প্রবেশ করব এখন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। এইটা হলো মেন গেট, এই মেন গেট দিয়ে প্রবেশ করব আমরা। মায়াপুরের ইসকন মন্দির দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে, তাই জন্য আপনারা ততক্ষণ বাইরের চত্বরটা ঘুরে যেতে পারেন। তারপর যখন মন্দির খুলবে তখন 4টে থেকে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। আর মন্দিরে কিন্তু কোনো ফোন, ব্যাগ এগুলো অ্যালাউ নয়। আমি আপনাদের দেখাবো পুরোটাই আর সমস্ত ইনফরমেশনও দেবো। এইখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে জিনিসপত্রের, শাল, সোয়েটার, সুভেনিয়ারও পাওয়া যায় বিভিন্ন রকমের। এইটা হলো ইসকনের সেই পৃথিবীর সব থেকে বড় ইসকনের মন্দির। এর ভেতরেও কিন্তু ঢুকতে দেয় এখন, এর ভেতরেও আমরা ঢুকবো, আপনাদেরকে সেটাও দেখাবো, এর ভেতরে ঢোকার প্রসেসটাও বলবো। আর এই মন্দিরটা খুলবে 2027 মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে, এখনো ফাইনাল ডেটটা জানায়নি। এই ইসকন মন্দিরের চত্বরটা কিন্তু বিশাল বড় চত্বর, ঘুরতেই মোটামুটি প্রায় 2 ঘন্টা মতন লেগে যায়, 2-3 ঘন্টা। তাই যতক্ষণ মন্দির বন্ধ তাই আমরা পুরোটা ঘুরে নিলাম। এবার 4টের সময় মন্দির খুললে তখন আমরা মন্দিরে দর্শন করব। এটা হলো যে নতুন চন্দ্রোদয় মন্দির যে হচ্ছে ইসকনের সব থেকে বড় মন্দির, সেটার টিকিট। এইটা 50 টাকা করে টিকিট এই মন্দিরে প্রবেশ করার জন্য। আর এই মন্দির বিকেল 4টে থেকে 5টা অবধি কিন্তু খোলা থাকে, 1 ঘন্টার জন্য এখানে প্রবেশ করতে দেয়। এই মন্দিরের অপোজিটে যে এই কাউন্টারটা আছে, এই কাউন্টার থেকে কিন্তু টিকিট দেয়, একটা গ্রুপ করে এইখানে নিয়ে যায়। আর ওইখানে একজন গাইড থাকে, তিনি ওখানে বুঝিয়ে দেন এই মন্দির সম্পর্কে কি কি আছে আর কি কি হবে এই মন্দিরে। এরপর আমরা এই গেটে টিকিটটা একে একে দেখিয়ে প্রবেশ করছি এই মন্দিরে।
এই টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই মন্দিরে। এখন আমরা ঢুকে পড়লাম এই মন্দিরের ভেতরে। এটা হচ্ছে টিকিট, 50 টাকা করে। এরপর আমরা এখান দিয়ে লাইন করে প্রবেশ করছি এই মন্দিরে, এই নবনির্মিত মন্দিরে। মন্দিরে ভগবান এখন প্রতিষ্ঠিত হয়নি, আপনারা কেউ ভগবানকে দর্শন করতে পারবেন না। কোথায় কি হয়েছে না হয়েছে সবটুকু দেখতে পাবেন। এবং এখানে কেউ তাড়াহুড়া করবেন না, কেউ একজনকে ধাক্কা দেবেন না। এই জন্য দেখুন আমাদের প্রত্যেকটি প্রতিপক্ষ সবাইকে দিচ্ছে আলাদা আলাদা গ্রুপ দিয়ে, এবং প্রত্যেকের সঙ্গে 2-3 করে লোক দিচ্ছে। একটি কারণ যাতে আপনাদের খুব সমস্যা না হয়। এই অনুগ্রহ আপনারা আমাদের সহায়তা করবেন যেন আপনারা এই মন্দির দেখে যেতে পারেন। এইবার আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতর। এইখানে এখনো কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি, তাই এখানে লাইটটাও একটু কম। এখানে ভগবান স্থাপিত হয়ে গিয়েছে, এখনো ভগবানের প্রতিবিম্বকে বসানো হয়নি। তাই সবাই মনে মনে ভগবানকে প্রণাম করুন এবং উচ্চস্বরে জয়ধ্বনি দেবেন। ভগবান নরসিংহদেবকে, কল্যাণ মহারাজকে, হরে কৃষ্ণ। এগিয়ে আসুন। এইখানে যে বেদি করা আছে, এইখানেই কিন্তু ভগবানকে বসানো হবে। এইখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে মায়াপুরের। এবং হবেও না। এবং এটিকে আমাদের সনাতন সংস্কৃতি থেকে বলা হয়েছে অভিন্ন গোলক ধাম। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সেই সনাতন শাস্ত্র অনুযায়ী এটাকে বলা হয়েছে অভিন্ন গোলক ধাম। সেই গোলক ধামের সাথে আমাদের সম্পর্ক কি আছে? হচ্ছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাস এক সঙ্গে পঞ্চতত্ত্ব বিরাজিত থাকবেন। ডান দিকে রাধা মাধব অষ্টসখী, বাঁ দিকে গুরু পরম্পরা এবং জগৎগুরু ছিল প্রভুপাদ। আপনারা যে অর্থটা দিয়ে মন্দিরে প্রবেশ করেছেন, বাস্তবকে এই অর্থটা হলো আপনি সেই আপনার আমার নিজস্ব যে বাড়ি গোলক দানে কিছুটা হলো। এটা হলো দ্বাররক্ষী বিজয়ের মূর্তি, আর এদিকে আছে জয়ের মূর্তি। জয় আর বিজয় দুজন দ্বাররক্ষী এই মন্দিরের। হ্যাঁ, 2027 সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে খুলবে। এইখানে ভেতরে এসে যিনি গাইড ছিলেন তিনি বোঝালেন সবটা পুরোটা এই মন্দির সম্পর্কে। তারপর আমাদের হয়ে গেল মন্দির দর্শন। আধ ঘন্টা সময় লাগলো, 5টা থেকে 5:30 অবধি। আধ ঘন্টার জন্য আমাদের এই মন্দিরের ভেতরে ঢুকতে দিয়েছিলেন। যেহেতু এখনো কমপ্লিট হয়নি, পুরোটা ঘুরে দেখা যায়নি, আর কিছুটা অংশ জাস্ট ঘুরে দেখালেন। এইটা হচ্ছে সেই ভেতরটা যেখানে ভগবান বসবেন। এই মন্দির কিন্তু বিভিন্ন দেশের থেকে পাথর রত্ন নিয়ে এসে এই মন্দির তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু সোনা, প্ল্যাটিনাম আর ব্রোঞ্জের কাজ রয়েছে। পুরোটাই এখানে সোনা, প্ল্যাটিনাম আর ব্রোঞ্জ দিয়ে তৈরি। আর এছাড়াও রয়েছে 9টি দেশের বা বিভিন্ন দেশের পাথর নিয়ে এসে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, দারুণ লাগবে। হয়ে গেল আমাদের মন্দির দর্শন। এবার এখান থেকে নিচে নেমে যাব আমরা। এই মন্দিরের ভেতরটা বিশাল বড়।
এইটা হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। এইখানে ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নয়, কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, কোনো ব্যাগও অ্যালাউ নয়। এই মন্দিরটা আমাদের দর্শন হয়ে গেছে কিন্তু ভেতরে ফটো তুলতে পারিনি, তাই জন্য এখান থেকে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে, তাই আপনাদের এটা দেখাচ্ছি। এখানে মায়াপুর মন্দিরের ভেতরে যে মাঠটা রয়েছে ওখানে মেলা চলছে, আর ওর অপোজিটে রয়েছে একটা রেস্টুরেন্ট। আর এইখানে নতুন হয়েছে মায়াপুরের মুভি থিয়েটার। এখানে কিন্তু গৌরাঙ্গ সম্পর্কে একটা ডকুমেন্টারি টাইপের একটা সিনেমা দেখানো হচ্ছে। এইটা হলো মায়াপুরের মুভি থিয়েটার, ডোম টাইপের, প্ল্যানেটোরিয়াম টাইপের। এটা আমরা যাইনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। এখন রাত্রিবেলা মায়াপুর মন্দিরের সৌন্দর্য, প্রায় 6টা 6:30 বেজে গেছিল আমাদের এই মন্দির চত্বরটা ঘুরতে। যেহেতু আমরা স্টে করব না, আজকেই ফিরে যাবো হাওড়াতে, তাই জন্য আমরা এর থেকে বেশি আর থাকতে পারলাম না। এটা হলো প্রভুপাদের পুষ্প সমাধি রয়েছে এই মন্দিরটায়। আর এইখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে টোটো করে 10 টাকা করে পার হেড নিল আমাদের, একদম মায়াপুরের লঞ্চঘাট অব্দি ছেড়ে দিল। এটা হলো মায়াপুরের লঞ্চ ঘাট। এখান থেকে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে নৌকার টিকিট, একটা হচ্ছে লঞ্চের টিকিট। নৌকা যাওয়ার টিকিট 5 টাকা, লঞ্চের টিকিট 10 টাকা। আমরা লঞ্চের টিকিট কেটে নিয়ে এখান থেকে হাঁটতে শুরু করলাম লঞ্চ ধরার জন্য। মায়াপুর থেকে লঞ্চ ছেড়ে দিল আমাদের নবদ্বীপের উদ্দেশ্যে। সে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর কুয়াশাও রয়েছে, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। পনেরো মিনিট পর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে। এরপর নবদ্বীপে নেমে আমরা লঞ্চ ঘাট থেকে হেঁটেই আমরা পৌঁছে গেলাম পোড়ামাতলা মন্দির দেখার জন্য। এটা হচ্ছে একটা বট গাছ, বট গাছের নিচে রয়েছে মায়ের মন্দির। অনেকে বলেন যে এই বট গাছ আর আশেপাশে মন্দিরের চত্বরে পুরো আগুন ধরে গেছিল, তার থেকেই নাম হয় এই পোড়ামাতলা। যেহেতু চারিদিক পুড়ে গেছিল তাই জন্য নাম পোড়ামাতলা। এই পোড়ামাতলার পাশেই রয়েছে ভবতারিণী মন্দির, আর ভবতারিণী মন্দিরের পাশে রয়েছে ভবতারণ মন্দির। আমরা দুটোই দর্শন করলাম আর পোড়ামাতলা দর্শন করলাম। এইটা হলো ভবতারণ মন্দির। আমরা ফিরে গেলাম ওখান থেকে টোটো করে বিষ্ণুপ্রিয়া হল্টে। পোড়ামাতলা থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট পর্যন্ত আমাদের টোটো ভাড়া নিল 10 টাকা করে পার হেড। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:30টার সময়। এবার 7:30টার সময় কাটোয়া থেকে ব্যান্ডেল যাওয়ার যে ট্রেনটা ওটাও রয়েছে, আর 8টার সময় কাটোয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন রয়েছে ডিরেক্ট ট্রেন। এবার আমরা ডিরেক্ট ট্রেনটা না ধরে কাটোয়া থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরে নিয়েছিলাম এবং ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আমরা উত্তরপাড়ায় পৌঁছে গেছিলাম।